সবসময় দেখা গেছে মুখ্যমন্ত্রী একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করেন, আমি ভালো বাকিরা খারাপ, ওরা দুষ্টু ছেলে। এটা কি পুরোটাই দুষ্টু ছেলেদের কাজ, নাকি মুখ্যমন্ত্রী জানতেন? সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে গিয়েছে। মূল অভিযোগ যে যোগ্যদের সঙ্গে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল এবং অনেক ক্ষেত্রে চাকরি বিক্রি করা হয়েছিল, অর্থের বিনিময়ে চাকরির সুযোগ দেওয়া হয়েছিল অযোগ্যদের। এবং সেটা এমন ভাবে রাজ্য সরকার তথা এসএসসি করেছে যে সুপ্রিম কোর্ট বলেছে যে যোগ্য অযোগ্য মানে বাছাই করার মানে আলাদা করার রাস্তাও রাখা নেই। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের নিয়ে আলাদা করে নেতাজি ইন্ডোরে একটা সভা করলেন, সেখানে অনেক প্রতিশ্রুতি দিলেন, আপনারা সব জানেন। এবং এসব দেখে অনেকেই বলছেন যে ভাবটা এমন যেন মুখ্যমন্ত্রী কিছুই জানতেন না, অথবা উনি কিছুই জানেন না, উনি সব সমাধানের কথা বলছেন। আর এরপরেও উনি বলেছেন আমি এই করতে চাই ওই করতে চাই। তো তিনি কি করতে চান এসব নিয়ে আজকে আলোচনা করব। আর আলোচনা যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাকি বলছে। সেই সঙ্গে জানতে চাই মুখ্যমন্ত্রীর ভূমিকা কি থাকতে পারে, এটা নিয়ে আপনারা কি মনে করেন লিখুন কমেন্ট বক্সে। বন্ধুরা, এই সুপ্রিম কোর্টের রায়টা বেরোনোর পর একটা হাহাকার তৈরি হয়ে গিয়েছিল। তারপর থেকে অনেকটা সময় গিয়েছে এবং আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তাতে যেমন শাসক দলের বিধায়ক আছেন, সাংসদ আছেন, নেতা আছেন, পুরসভার ওয়ার্ডের কাউন্সিলর থেকে একজন দুজন পুরপিতার সঙ্গে কথা বলেছি, আবার আমি বিরোধী দলের অনেক নেতার সঙ্গেই আমার কথা হয়েছে এবং একেবারে মুখ্যমন্ত্রীর বৃত্তে থাকা সাংবাদিকদেরও কারো কারো সঙ্গে কথা হয়েছে। আসলে আমি আঁচ পাওয়ার চেষ্টা করতে চেয়েছি যে এই যে চাকরি বিক্রি এত কিছু, কারণ সবসময় দেখা গেছে মুখ্যমন্ত্রী একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করেন, আমি ভালো বাকিরা খারাপ, ওরা দুষ্টু ছেলে। এটা কি পুরোটাই দুষ্টু ছেলেদের কাজ, নাকি মুখ্যমন্ত্রী জানতেন? এটার খোঁজ আমি করতে গিয়ে কি জানতে পেরেছি তার ভাইদের কাছ থেকে সেটা বলবো। একই সঙ্গে তিনি এখন কি করতে চাইছেন সেটাও বলবো। দেখুন, বিরোধী দল নেতা তো মানে পরেই বিধানসভার সামনে সুর করে চোর চোর মমতা চোর পোস্টার লাগিয়ে গানের সুরে বাজনা বাজিয়ে চোর চোর চোরটা অভিষেকের পিসিটা সুর করে গেয়েছেন। এই পথ অবশ্য তাকে তৃণমূলই দেখিয়েছে, এর আগে তাকে এবং তার বাবার নাম জড়িয়ে এইভাবেও ঠিক এইভাবেই সুর করে গান গেয়েছে তৃণমূলের কর্মী নেতারাও। যাই হোক, আমার প্রশ্নটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি কিছু জানতেন না? পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীর ফ্ল্যাটে কোটি কোটি টাকা জমাচ্ছেন, কালীঘাটের কাকুর কথা অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা নিচ্ছেন, মানিক ভট্টাচার্য নিচ্ছেন এবং এত ছেলেমেয়ের চাকরি হচ্ছে, তার মধ্যে এত দলীয় কর্মী দলের লোকেরা চাকরি পেয়েছে, তারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। মুখ্যমন্ত্রী কিছুই জানতেন না। এটা নিয়ে না দু রকমের মত পেয়েছি জানেন। একদল বলছেন যে দিদি জানতেন, দিদি বলেছিলেন, দিদি ধরে আনতে বলেছেন, সবাই বেঁধে নিয়ে এসেছে। মানে দিদি বলেছিলেন যে দলের ছেলেরা যাতে চাকরি বাকরি পায় সেটা দেখতে হবে, কিন্তু কেউ কেউ সেই সুযোগটা নিয়ে ব্যাপক হারে দুর্নীতি করেছে। আবার অনেকে বলছেন আদৌ তা নয়, দিদি বলেছিলেন দলের ছেলেদের সব সুযোগ দাও, সেই সুযোগটা খুব সিস্টেমেটিক্যালি দাও, তোমরা সব কোটা তৈরি করে নাও ইত্যাদি ইত্যাদি, যেগুলো মুকুল রায় কার্যকর করেছিলেন। আমি আগে একটি ভিডিওতে বলেছি সে কথা, যে মুকুল রায় পরিকল্পনাটা তৈরি করেছিলেন, শিলমোহর নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেই এসেছিল। সব রাজনৈতিক দলই চায় তাদের কর্মীরা একটু করে খাক। হ্যাঁ, তো এই যে পুরো পদ্ধতিটা চলছিল, এই সময় কেউ কেউ একটু বাড়াবাড়ি করেছেন, এটা মনে করছেন মুখ্যমন্ত্রী। আবার অনেকে বলছেন যে দিদি জানতে পারেন,
কিছু পরে জানতে পারেন যে এটা ব্যাপক দুর্নীতি হচ্ছে। এই ব্যাপক দুর্নীতিটা হচ্ছে যখন তিনি বুঝতে পারেন, তখন তিনি কিছু কিছু পদক্ষেপও করেছিলেন। প্রথম কথা হচ্ছে, ব্রাত্য বসুকে সরিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রী করা যখন হলো, তখন দুর্নীতিটা যাতে মানে দলের কাঠামোর মধ্যে থেকে হয়, দলের ছেলেরা সত্যিই সুযোগ পায়, এরকম দক্ষ দলে অনেকদিন আছেন দলের মহাসচিব, তাকে সেই জন্যই নাকি ওখানে পাঠানো হয়েছিল, এটা অনেকে বলছেন। এবং তারা এটাও বলছেন যে পরে দেখা যায় যে পার্থ এত বেশি দুর্নীতি করছেন, তার জন্যই নাকি দিদিমণি পার্থকে সরিয়ে ব্রাত্যকে ফিরিয়ে এনেছিলেন। তার মানে তাদের বক্তব্য হচ্ছে যে একদম জানতেন না তা নয়, এবং অনেক বড় কিছু ঘটে গেছে সেটাও জানতেন। তবে তৃণমূলের এক বিধায়ক একটু একটু বিক্ষুব্ধ আছেন, কথাবার্তা শুনে মনে হলো। তিনি বলছেন, দেখুন আমাদের দলে হচ্ছে সব একটাই পোস্ট, বাকি ল্যাম্প পোস্ট, তো সেই ল্যাম্প পোস্টের আলোতেই তো সব আলো পায়। পঞ্চায়েতে যদি একটা রাস্তা হয় সেই কৃতিত্ব দিদি নেন, তাহলে আবার রেলের যদি কোনো প্রকল্প হয়, তিনি এখনো বলেন যে এই প্রকল্প তো আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন ঘোষণা করে দিয়েছি। এমনকি পুরীতে যে এই পুরীর মন্দিরের অনুকরণে দীঘায় যে জগন্নাথ ধাম হচ্ছে তিনি দাবি করেছেন, সেখানে নাকি জগন্নাথ আসছেন তারই অনুপ্রেরণায়। ওই দিদিরই ভাই বিধায়ক, সে এভাবে বলছেন। এবং তিনি বলছেন যে সবকিছু যদি তার অনুপ্রেরণায় হয়, তাহলে এটাই বা নয় করে ভাববো না, এটা ভাববার বিষয়। তুমি যেটা বলছো সেটা ভাববার বিষয়। এই কথাটা বিরোধী দলের অনেকে বলছেন। তারা বলছেন যখন নারদা সারদা সব নেতাদের নানা রকম কিছু ধরা পড়ে গেছে, তখন তো দিদি প্রকাশ্যে বলেছেন 294টা বিধানসভা আসনে আমিই প্রার্থী, আমাকে দেখে ভোট দিন, আর কে কি করেছে ওদেরকে ছেড়ে দিন, জানুন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন। হ্যাঁ, 2011, 2016, 2021 গোটা রাজ্যে তৃণমূল যত আসন পেয়েছে আসলে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021-এ নন্দীগ্রাম বাদে সর্বত্র তো মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে। নন্দীগ্রামে তিনি নিজে দাঁড়িয়ে হেরেছেন, আলাদা বিষয়, ওটাকে বলা যাবে না। কিন্তু বাকি যত জায়গায় জয় ওনার জয়, যত জায়গায় পরাজয় ওনার পরাজয়। এই যে সদ্য 24-এর লোকসভা নির্বাচন গেল, তাতে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি সভায় গিয়ে বলেছেন 42টা আসনেই আমি প্রার্থী। তাহলে যে দলের সবকিছুর সাফল্য তিনি নেন, তার কলঙ্কের কালি তার গায়ে লাগবে না কেন? এ প্রশ্ন আমি তুলছি না, তার অনুগামীরা তুলছেন। তার একান্ত অনুগত ভাই, তিনি 3বার টিকিট পেয়েছেন, 3বারই জিতেছেন, মন্ত্রিত্ব পাননি বা অন্য কিছু আছে, তাতে ক্ষোভ আছে। তো এই প্রশ্নটা তার ভাইয়েরাই তুলছেন যে দিদি জানেন না, আর এত বড় কিছু কাণ্ড ঘটে গেছে, এটা কখনো হতে পারে না। আবার এক বিধায়কের কথায় যে না না না, এই 2014 সালেই আমাদের সরাসরি দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তোমরা তালিকা পাঠিয়ে দাও, প্রাথমিকের থেকে শুরু করে এখানে পুরো নিয়োগ, সিভিক ভলেন্টিয়ার, প্রত্যেক ক্ষেত্রে দলের থেকে নির্দিষ্ট নেতৃত্বের পক্ষে নির্দেশ ছিল। এমনকি ছাত্র নেতা, যুব নেতা, শ্রমিক নেতা, তাদের কাছেও নির্দেশ ছিল তোমরা তোমাদের কোটার ছেলেদের ঢুকিয়ে দাও। এরাই তো ভোটে দলকে জেতায়, তা তাদেরকে সুযোগ করে দিতে হবে। তো তাদের যোগ্যতা নেই বলে তারা সুযোগ পাবে না, এটা তো হতে পারে না। এরকম নির্দেশ নাকি তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে প্রত্যেকের কাছে গিয়েছিল, এবং তার ফলশ্রুতি এটা। আপনারা কি আমি জানি আমার গত কয়েকটা দিনের ভিডিওতে যে কমেন্ট এসেছে, তাতে মানে 90% কমেন্টে এই কথাই লিখেছে, মূল চক্রীকে, এই নাটের গুরুকে, পান্ডাকে, সবাই লিখেছেন, আজকেও লিখছেন অনেকে হয়তো ততক্ষণে। কিন্তু প্রশ্নটা হচ্ছে দিদি এবার নতুন পরিকল্পনা কি করছেন? তিনি তো একটা ছক করেছেন, এই ছকটা কিন্তু অত্যন্ত খারাপ। আমি যে খবর পেলাম তাতে প্রথমত উনি চাইছেন ব্যাপারটা একটু ডিলে হয়ে যাক। যে বলেছেন না যে আমি সুপ্রিম কোর্টে আবার অ্যাপিল করব। এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মে মাসের মাঝামাঝি সময়ে
অবসর নেবেন। দিদিমণি চাইছেন তারপরে এই মামলাটা আবার নিয়ে তিনি যেতে চান সুপ্রিম কোর্টে। তাহলে কি হবে যে এই বিচারপতি একটা রায় দিয়েছেন, তিনি আবার এটাকে বদলাবেন, এটা তো অনেক কঠিন। বিরোধী দলনেতা অবিলম্বে যাওয়া উচিত এটা বলে কি তারা হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। তো এটা একটা আলাদা বিষয় যে উনি চাইছেন যে বিষয়টা একটু প্রলম্বিত হোক, মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। বাংলার মানুষের এটা আছে, এই গুণ বাংলার মানুষের আছে, আমরা বেশি দিন কোনো ইস্যুকে মনে রাখি না। তো উনিও সেটা চাইছেন, আস্তে আস্তে থিতিয়ে যাবে বিষয়টা। আরজি করের আন্দোলন তো মনে হয়েছিল ওনাকে চেয়ার থেকে নামিয়ে নিয়ে আসবে, কিন্তু সেই আন্দোলনকে থিতিয়ে দিতে উনি পেরেছেন। এক্ষেত্রে উনি চাইছেন যে আস্তে আস্তে থিতিয়ে যাক, তারপর কোর্ট কি বলে। আর এখন তো উনি নিয়োগ করতে পারবেনও না, কারণ ওবিসি নিয়ে যে মামলাটা চলছে, রাজ্য সরকারের যে 12 লক্ষ ওবিসির সার্টিফিকেট রাজ্য সরকার দিয়েছে তা বাতিল করার যে রায় হাইকোর্ট দিয়েছে, তাতে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্ট আগামী জুলাই মাসের পরে যে শুনানি হবে, তখন ঠিক হবে রাজ্য সরকার কোথাও কোনো নিয়োগ করতে পারবে কি পারবে না। দিদি এখন কি বলছেন, তোমরা সবাই একটু স্বেচ্ছাসেবকের মতো কাজ করো। ছেলে খেলা নাকি? কতটা মেধা লাগে একজন শিক্ষক হতে। যারা এসএসসি পাস করেছেন, মানে যোগ্যদের কথা বলছি, তারা জানেন একটা স্কুলের চাকরি, সেই চাকরিতে পিএফ আছে, গ্র্যাচুইটি আছে, অবসরের সময় পেনশন আছে, মাতৃত্বকালীন ছুটি আছে, কত রকমের সুযোগ সুবিধা, প্রমোশন আছে। উনি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে চাকরি বাতিল, তোমরা কাজ করে যাও। কিসের ভরসায় কাজ করবেন তারা? কোনো নিশ্চয়তা আছে কি? হাইকোর্ট তো বাতিল করেছিল, তারপরে তারা সুপ্রিম কোর্ট, এতগুলো দিন গেল, এরপর যদি সুপ্রিম কোর্ট পরের রায় বলে যে এই সময়ে যখন নিয়োগ বাতিল বলা হয়েছিল তারপরেও যারা চাকরি কন্টিনিউ করেছে তাদের বেতন ফেরত দিতে হবে, তখন? ফলে যোগ্য চাকরিহারারা ওই বৈঠক থেকে বেরিয়ে আসার পরে যে মুখ্যমন্ত্রীর কথায় খুব খুশি হয়েছেন তা নয়, তাদের সঙ্গেও আমি কথা বলেছি, তারা বলছেন যে কি আমরা সিভিক টিচার হয়ে যাব। দিদিমণি এরকম একটা পরিকল্পনা করছেন বলেই খবর তার ভাইদের কাছে। তারা আমাকে বলছেন যে উনি চাইছেন যে একেবারে চাকরিটা চলে না গিয়ে এটা ওনার হাতে আছে যে পার্শ্ব শিক্ষক বা মানে টেম্পোরারি জবে উনি কাদের রাখবেন, এটা অত ওর তার অনুমতির অপেক্ষা রাখে না। সেইভাবে উনি একটা নিয়োগ করে দেবেন আর সঙ্গে বলে দেবেন তোমরা চুটিয়ে টিউশনি পড়াও। এমনিতেই রাজ্যের শিক্ষার হাল খুব খারাপ, সরকারি স্কুলগুলোতে পড়ুয়ার সংখ্যা কমছে, সেটা বুঝতে পেরে দিদিমণি ইতিমধ্যেই কন্যাশ্রী, সবুজ সাথী এসবের বাজেটে বরাদ্দ কমিয়ে দিয়েছেন। অনেক স্কুলে আগে থাকতে শিক্ষক ছিল না, এখন আরো কমে গেল। আপাতত উনি গরমের ছুটিটা বাড়িয়ে দিয়েছেন, ওদিকে একটু ঠেলে দেবেন, কিন্তু গরমের ছুটি তো একদিন শেষ হবে। কিন্তু এ রাজ্যে শিক্ষা ব্যবস্থায় বসন্ত আসবে কি? এই যে এত মানুষ চাকরিহারা, তারা স্বেচ্ছাশ্রম কতদিন দেবেন? দিলে কিসের বিনিময়ে? কত টাকা বেতন? স্কুল শিক্ষকদের বেতনটা কিন্তু কম নয়। যারা নিচের মানে শিক্ষাকর্মী হিসেবে যারা যোগ দিয়েছিলেন তাদেরটা আমি যদি বাদও দিই, আর শিক্ষকদের যারা এই এতদিনের একটা তাদের মানে অভিজ্ঞতার ফলে তাদের বেতনও বেড়েছে, 50,000 টাকার কমে কারো বেতন নয়, তাকে আমি কত টাকা দিয়ে রাখতে পারবো? বাজেট বহির্ভূত তহবিল কতটুকু আছে রাজ্যের? এসব প্রশ্নগুলো তো ভাবতে হবে। তাই চাকরিহারা মনে করছেন তাদেরকে ললিপপ দেওয়া হলো। দিদিমণি অযোগ্যদের নিয়ে আরো বেশি চিন্তিত, তিনি তাদের তদন্তটাই নতুন করে করবেন বলছেন। এটাও যোগ্যদেরকে ভাবাচ্ছে, আশা করি আপনাদেরও ভাবাচ্ছে। এই বিশ্লেষণ কেমন লাগলো জানান কমেন্ট করে, আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন, খারাপ লাগলে শত্রুদের। আপনারা ভালো থাকবেন।